স্ক্রিনে দেখছি কিন্তু মুখ দেখতে পাচ্ছি না। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে হ্যালো? পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি কি শুরু করব? আচ্ছা, আচ্ছা। স্যারকে তো হ্যাঁ, দেখছি শুরু না করে দিন। স্ক্রিনে। হ্যাঁ, শুরু করে দিন, আপনি নাকি শুরু করে দিন, দেখতে না পাচ্ছি স্যার। আমরা। স্যারকে দেখতে পাচ্ছি, আপনি শুরু করুন। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আইএসএসএন এবং পিয়ার রিভিউ জার্নাল উদার আকাশ আয়োজিত আন্তর্জালিক বক্তৃতামালার আজকে শুভ সরকার 25-এর অধিক তার কবিতার মানবিকতা এবং তার কবিতার গভীর অন্তর্দৃষ্টি পাঠককে নাড়িয়ে দেয়। তার কবিতা কখনো প্রতিবাদের, কখনো দ্রোহের, সমস্ত ভাবনা নিয়ে জীবনে যে সমস্ত সম্পূর্ণ ভাবনা থাকে, মানবিকতার যে সমস্ত দিকগুলো বিকাশ থাকে, সেই সমস্তই তার কবিতার কবিতার জায়গা। একাধিক দেশে গেছেন অধ্যাপক কবি সরকার, একাধিক পুরস্কার পেয়েছেন এবং শুধু উল্লেখ করতে হবে বলে খুশি। তার বিখ্যাত কয়েকটি কবিতার বন্ধু হচ্ছে রাজনীতি করবেন না, ভালো জায়গাটা কোথায়, যেমন মণিপুরের মা, যা উপনিষদ দায় কোরআন এবং প্রতিবাদের কবিতা। এরকম অসংখ্য কাব্যগ্রন্থ আছে। অত্যন্ত সনাতন মানুষ, অত্যন্ত অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ। আজকে বলার বিষয় হচ্ছে স্যার, কোনো যান্ত্রিক কারণে হয়তো গোলযোগ হ্যাঁ, হয়েছে, আপনি কথা শুরু করুন। আমাদের এই মুহূর্তে উদার আকাশের লাইভ শুরু হয়েছে। আমাদের আজকের আলোচনার মুখ্য আলোচক আমাদের রাজ্যের এবং গোটা দেশের, গোটা পৃথিবীর মানুষ জানেন বিশিষ্ট কবি সুবোধ সরকার মহাশয়, অধ্যাপক। এইরকম একজন সর্বজন শ্রদ্ধেয় কবিকে আজকে উদার আকাশের লাইভের যে বক্তৃতামালায় পেয়ে আমরা গর্বিত। আমরা আমাদের আলোচনার বিষয়ে যে আজকের আধুনিক কবিতায় স্বপ্ন সম্ভাবনা নিয়ে সুবোধ সরকার মহাশয় বলবেন। আমি স্যারকে আলোচনা শুরু করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি উদার আকাশের পক্ষ থেকে। নমস্কার। উদার আকাশকে ধন্যবাদ। উদার আকাশ একটি অত্যন্ত সুন্দর, চমৎকার একটি সাহিত্য পত্রিকা। এই পত্রিকায় আমি একাধিকবার লিখেছি। ফারুক আমার কাছ থেকে লেখা নিয়ে গেছেন, বা কখনো আমি লেখা পাঠিয়ে দিয়েছি ফারুককে। তাছাড়াও উদার আকাশের প্রেস ক্লাবে যে সমস্ত অনুষ্ঠান হয়েছে, বিশেষ করে উদার আকাশের প্রকাশ অনুষ্ঠান যেসব হয়েছে, আমি গত কয়েক বছর প্রায় সবকটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলাম। সেই উদার আকাশের আয়োজনে আজকের এই সুন্দর আলোচনা সভার যে আয়োজন করেছেন, তার জন্য আমি আরো একবার উদার আকাশের সঙ্গে যুক্ত যারা সকলে রয়েছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, যারা অনেকে হয়তো এসে পৌঁছে যাবেন এর মধ্যেই, তো তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, আমার ভালোবাসা এবং শ্রদ্ধা। আজকে যে বিষয়টা, সে বিষয়টা খুব বড় একটা বিষয়, খুব সুন্দর, বড়, যার কোনো শেষ নেই, এমন একটা বিষয়। ঠিক কবিতার মতো, কবিতার যেমন শেষ হয় না, কবিতার কোথাও কোনো শুরুও নেই, তার কোনো না আছে তার আদি, না আছে তার অন্ত, ঠিক
ঠিক সেরকম ভাবে আজকের বিষয়টা অনেকটা সেরকম ভাবেই তৈরি হয়েছে যে কবিতার স্বপ্ন এবং তার সম্ভাবনা। কবিতার স্বপ্ন ব্যাপারটা এমন একটা জায়গা যে যে মানুষ স্বপ্ন দেখে না, যে মানুষ স্বপ্ন দেখতে ভয় পায়, যে মানুষকে স্বপ্ন ছেড়ে চলে গেছে, সেরকম একটা মানুষকে আমরা কল্পনা করতে পারি না। একটা মানুষ মানেই আমরা ধরে নিই সে একজন শ্রমিক হতে পারে, একজন কৃষক হতে পারে, একজন ধনী হতে পারে, একজন গরিব হতে পারে, একজন মাল্টিমিলিয়নিয়ার হতে পারে, একজন বিজ্ঞানী হতে পারেন, একজন স্থপতি হতে পারেন। কিন্তু তারা তো প্রত্যেকেই মানুষ, তারা প্রত্যেকে স্বপ্ন দেখেন, তাদের মধ্যে স্বপ্ন রয়েছে এবং তারা অন্য মানুষের মধ্যে স্বপ্ন জ্বালিয়ে দেন, স্বপ্ন বলা যেতে পারে স্বপ্নকে প্রবেশ করিয়ে দেন। তো এই জিনিসটা কবিতায় কতটা রিফ্লেক্টেড? অবশ্যই কবিতা হচ্ছে এক কথায় বলতে গেলে যে এম্বডিমেন্ট অফ ড্রিমস। স্বপ্নকে তার শরীরীকরণ বলে যদি কিছু থাকে তা হচ্ছে স্বপ্নের, কবিতা হচ্ছে সেই স্বপ্নের আধার, স্বপ্নকে ধরে আছে। যেন কবিতা যেন একটা পাত্র, একটা একটা থালার মতো, একটা বড় বাটির মতো, একটা আধার, একটা পাত্র, তার মধ্যে যেরকম জল রাখলে টলটল করে, স্বপ্ন দেখা যায় না কিন্তু স্বপ্নকেও সেখানে ধরে রাখতে হয়। সুতরাং আমাদের কাছে বিভিন্ন রকমের পাত্র, যারা কবিতা লেখেন, যারা কবিতা পড়েন, যারা কবিতা শোনেন, যারা কবিতা নিয়ে ভাবেন, যারা কবিতা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, আবার ঘুম থেকে উঠেও কবিতার কাছে নতজানু হয়ে বসেন, তারা জানেন কবিতা কতটা স্বপ্ন দেখাতে ভালোবাসে। এই যে কবিতার স্বপ্ন দুরকম ভাবে আমরা ভাবি। কিরকম? একজন তরুণ কবি যখন লিখতে আসেন, তিনি যখন নবীন, তার সামনে একরকম স্বপ্ন। আর একজন প্রবীণ কবি, বয়স হচ্ছে, লিখতে লিখতে উনি হয়তো 20, 30, 40 বছর ধরে লিখছেন। এই লিখতে লিখতে তার একটা অভিজ্ঞতা হয়েছে, একটা পরিণতি হয়েছে, তার চিন্তার একটা ব্যাপকতা তৈরি হয়েছে। তিনি স্বপ্ন কিভাবে দেখেন সম্পূর্ণ দুটো আলাদা। একজন তরুণ কবির কাছে স্বপ্ন অনেকটাই যে আমি এমন ভাবে কবিতা লিখবো যা আগে লেখা হয়নি। এটা প্রায় সমস্ত তরুণ কবির একটা স্বপ্ন থাকে। আমি এমন ভাবে লিখবো, আমার ভাষা এমন হবে, আমার ভঙ্গি এমন হবে যা আগে লিখে গেছেন যারা, তাদের লেখার সঙ্গে মিলবে না। আমি নতুন ভাবে লিখবো। এটা থাকে প্রত্যেক কবির একটা স্বপ্ন। এটা হচ্ছে তার লিটারেরি সাইড, অর্থাৎ তার সাহিত্যিক দিক। কবিতা কিভাবে লেখা হবে, কবিতা কিরকম ভাবে লিখলে মানুষের কাছে আদৃত হবে, এগুলো নিয়ে তরুণ কবি অনেক ভাবনা চিন্তা করেন। করতে করতে তিনি স্বপ্নের মধ্যে প্রবেশ করেন, করতে করতে তিনি একটা নতুন ডিকশনের স্বপ্ন দেখেন, নতুন শব্দবন্ধের কথা ভাবেন, নতুন স্টাইলের কথা ভাবেন, নতুন ভাবে তিনি কবিতাকে দেখতে থাকেন। এটা গেল একটা দিক একজন তরুণ কবির পক্ষে। আর সেই তরুণ কবির পক্ষে আর একটা দিক হচ্ছে তার কন্টেন্ট, অর্থাৎ তিনি কি বিষয়ে কবিতা লিখবেন। তিনি তো একটা স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটা কিরকম, কোন একটা স্বাধীনতার স্বপ্ন। যেমন ধরা যাক যে আমি এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় উদাহরণ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এত বড় এক মাপের একজন কবি, জীবনে এত কষ্ট পেয়েছেন, এত আঘাত পেয়েছেন, এত পরিশ্রম করেছেন, এত ছুটে দিয়েছেন, শেষ জীবন তো ভয়াবহ কষ্টের মধ্যে তার কেটেছে। কিন্তু তাকে মানুষ দুহাতে তুলে, তাকে মানুষ মাথায় করে রাখত, তাকে এত ভালোবাসতো মানুষ, কলকাতার মানুষ, ঢাকার মানুষ, বাংলাদেশের মানুষ, যা এখন বাংলাদেশ, তখন তো একই বাংলা ছিল। তাই জন্য বলছি কলকাতার মানুষ কিংবা ঢাকার মানুষ কিংবা চুরুলিয়ার মানুষ, আসানসোলের মানুষ কিংবা নর্থ বেঙ্গলের মানুষ, সবাই তাকে পেতে চাইতো, তাকে ছুঁয়ে দেখতে চাইতো। তাদের হৃদয়ে নজরুল একটা জায়গা করে নিয়েছে। কেন? তার কারণ হচ্ছে স্বপ্ন। তিনি শুধু নিজে স্বপ্ন দেখতেন না, কবিতার মধ্যে দিয়ে, তার মুখের কথার মাধ্যমে, তার আদর্শের মাধ্যমে, তার গদ্য রচনার মাধ্যমে তিনি সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিলেন তার স্বপ্নকে নিয়ে,
কি সেই স্বপ্ন? তিনি স্বপ্ন দেখেছিলেন দেশ স্বাধীন হবে। এটা তো একটা মহান আদর্শ। একজন কবি যখন ভাবছেন তার দেশকে তিনি স্বাধীন করবেন, তার একটার পর একটা কবিতার বই বাজেয়াপ্ত করেছে ইংরেজ সরকার। ইংরেজ সরকার তাকে খুব ভয় পেত, এবং শুধু ইংরেজ সরকার নয়, সবাই তাকে ভয় পেত। যারা অন্যায় করতো তারা প্রত্যেকে তাকে ভয় পেত, কিন্তু যারা ন্যায়ের পক্ষে তারা তাকে ভালোবাসতো, ভয় পেত না। এখানেই হচ্ছে পার্থক্য। তো আমি যে বলতে চাইছি যে নজরুলের স্বপ্ন, সেই স্বপ্ন হয়তো মিলে যায় রবীন্দ্রনাথের স্বপ্নের সঙ্গে, এবং সেই সময়ে আরো অনেক কবি, শিল্পী, গায়ক, বুদ্ধিজীবী, এদের সবার স্বপ্নের সঙ্গে নজরুলের স্বপ্ন মিলে যায়। সুতরাং নজরুলের স্বপ্ন আর তখন আর একক মানুষের স্বপ্ন থাকে না, তখন সে স্বপ্নটা হয়ে ওঠে একটা সমষ্টি, একটা জাতির স্বপ্ন, একটা একটা উড বি নেশনের স্বপ্ন, একটা জাতির সত্তার স্বপ্ন। সেই স্বপ্নকে তিনি স্পষ্ট করতে পেরেছেন। তিনি মানুষের হৃদয়কে এমন ভাবে স্পর্শ করেছিলেন, মানুষকে এমন ভাবে মথিত করেছিলেন যে তারাও স্বপ্ন দেখতেন প্রতি মুহূর্তে। স্বপ্ন ছাড়া তারা বাঁচতে পারতেন না। এবং তখনকার সময়টা যদি আমরা ভাবি, একদিকে তীব্র অত্যাচার, একদিকে অন্যায়, ইংরেজ শাসনের একটার পর একটা অত্যাচারের কাহিনী আমরা যেমন আমরা আলোচনায় আছি। উদার আকাশ ফেসবুক লাইভে এখন বলছেন কবি সুবোধ সরকার মহাশয়। তার যান্ত্রিক কারণে হয়তো হ্যাঁ, আমাদের আচ্ছা, সুবোধ স্যার ডিসকানেক্ট হয়েছে, আপনি কথা শুরু করুন। আমাদের আজকের আলোচনায় আধুনিক কবিতার স্বপ্ন সম্ভাবনা নিয়ে বলছিলেন বিশিষ্ট কবি সুবোধ সরকার মহাশয়। আমরা আমাদের মধ্যে পেয়েছি অধ্যাপক, বাংলা সাহিত্যের, আসাম বিশ্ববিদ্যালয়ের আলাউদ্দিন মন্ডল মহাশয়। আমি স্যারকে অনুরোধ করব আলোচনা কন্টিনিউ করার জন্য। হ্যাঁ, সুবোধ স্যার এসছেন। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ যন্ত্রের এই যন্ত্রণা মেনে নিয়েই আমাদের থাকতে হবে, যন্ত্রেরও বেদনা আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যালো, শোনা হ্যাঁ স্যার, যাচ্ছে, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। এটা স্যার মাঝে মাঝে হবে, আমি তাহলে শোনা যাচ্ছে। হ্যাঁ, শিওর। আমি তাহলে প্লিজ কন্টিনিউ, না প্লিজ বলে বলে হ্যাঁ কন্টিনিউ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ইয়েস এই স্যার, যে স্বপ্নের থ্যাংক কথা, ইউ স্যার। এই যে স্বপ্ন নজরুলের হাত ধরে, রবীন্দ্রনাথের হাত ধরে দেশ দেশকে ভালোবাসার যে স্বপ্ন, এই যে দেশের মাটি এবং দেশের বায়ু, দেশের জল, দেশের আকাশ এবং দেশের মানুষ, তাদের সবাইকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন রবীন্দ্রনাথ এবং নজরুল, সেটা একটা বিরাট স্বপ্নের জায়গা। তেমনি তাদের মতোই কিন্তু আমার মনে হয় যে পরবর্তী সময়ের কবি, লেখক, শিল্পী, বুদ্ধিজীবীদের মধ্যেও একই রকম ভাবে কিন্তু স্বপ্নটা প্রবাহিত হয়ে আসছে। এই স্বপ্ন থামতে পারে না। যদি স্বপ্ন থেমে যায়, মানুষের স্বপ্ন যদি কোনোদিন থেমে যায়, তাহলে মানুষ থেমে যাবে। সুধীন্দ্রনাথ দত্তের একটি অসামান্য লাইন মনে পড়ছে, যা ছিল বলার কবে হয়ে গেছে বলা সে। এটা মাঝে মাঝে একজন কবির মনে হতেই পারে যে যা বলার ছিল তা সব বলা হয়ে গেছে। তা তো আসলে বলা হয় না। সুতরাং কবিতা তো এরকম ভাবে হতে পারে না যে কবিতা একদিন একজন কবি ঠিক করলেন, যা মনে হচ্ছে যা ছিল বলার বলা হয়ে গেছে, যা ছিল বলার
সবকিছু নাকি বলা হয়ে গেছে, এরকম যদি কেউ ভাবেন তাহলে তো সর্বনাশ হবে, সেটা তো হতে পারে না। সুতরাং সেটা চলবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে স্বপ্ন একটা আহ, সামাজিক, স্বপ্নের সঙ্গে সমাজের কোনো দ্বৈরথ নেই, স্বপ্নের সঙ্গে কোনো বিপ্লবের কোনো ভুল বোঝাবুঝি নেই। কবিতার সঙ্গে প্রতিটা মানুষের যেরকম একটা আবারও আমরা ডিসকানেক্ট হয়েছে। আলোচনা শুনছি আহ, কবি সুবোধ সরকার স্যারের থেকে যে মানুষ আধুনিক কবিতার সম্ভাবনা। স্বপ্ন সম্ভাবনা। স্যারের বক্তব্য কন্টিনিউ করুন। স্যারের মূল্যবান বক্তব্য আমরা শুনছি উদার আকাশের ফেসবুক লাইভে। এখন আপনাদের সম্মুখে কন্টিনিউ বক্তব্য রাখছেন কবি সুবোধ সরকার মহাশয়। সেইভাবেই হ্যাঁ, আমরা বলুন দেখতে স্যার। পাই, সেভাবেই আমরা দেখতে পাই যে এই স্বপ্নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে হচ্ছে সম্ভাবনা। স্বপ্ন, একটা মানুষ স্বপ্ন দেখে একটা জায়গায় হয়তো দাঁড়িয়ে পড়লো, তার স্বপ্নটা নিয়ে আর একজন ছুটতে শুরু করলো। যেরকম ভাবে একদিন ধরা যাক প্লেটো, অ্যারিস্টটল যেভাবে তাদের মাস্টারমশাইয়ের কাছ থেকে টর্চটা নিয়ে এগিয়ে এসেছিলেন, দৌড়তে শুরু করেছিলেন, তাদের দৌড় এখনো থামেনি। প্লেটো এখনো হাতে করে সেই মশাল নিয়ে এগিয়ে চলেছেন এবং সেটি সারা সভ্যতার মধ্যে ছড়িয়ে পড়েছে। সুতরাং স্বপ্ন থেকেই তো সম্ভাবনা। যে সম্ভাবনা না থাকলে কোনো স্বপ্নেরও মানে হয় না। স্বপ্ন একটা আইডিয়া, একটা কনসেপ্ট, একটা একটা অনুভূতি। তার তো একটা প্রকরণ চাই, তার তো একটা প্রসাদ চাই, তার তো একটা প্রয়োগ চাই। আমি যে স্বপ্নটা দেখলাম, ধরা যাক আমি সহজ করে ব্যাপারটা বলি, আমি একটা বাড়ি বানাবো। সমস্ত মানুষেরই একটা স্বপ্ন থাকে, সে একদিন একটা বাড়ি বানাবে। তার বাড়িতে কোথায় ব্যালকনি হবে, কোথায় শোবার ঘর হবে, কোথায় রান্নাঘর হবে, এগুলো নিয়ে তার স্বপ্ন থাকে। সেই স্বপ্নকে চরিতার্থ করেন একজন আর্কিটেক্ট, একজন স্থপতি। তার স্বপ্নটা তিনি তার স্থপতিকে বলেন। স্থপতি তিনি নিজেও হতে পারেন। গরিব মানুষ বাড়ি বানায়, তার আবার স্থপতি কি? কিন্তু গরিব মানুষ নিজে তো কল্পনা করে, নিজের স্বপ্ন দেখে, সে এইভাবে এইভাবে এইভাবে। তার যদি হোগলা পাতার বাড়িও হয়, তার স্বপ্নের মধ্যে কিন্তু কিভাবে সেই বাড়িটা হবে সেটা তিনি ভেবে রাখেন। সুতরাং অট্টালিকাই হোক আর হোগলা পাতার ঘরই হোক, বাড়ি তো বাড়ি তো বাড়ি। সুতরাং একজন গরিবও স্বপ্ন দেখে তার বাড়িটা কিরকম ভাবে বানাবেন তিনি, আবার একজন ধনী ব্যক্তি তিনি তার অট্টালিকা কিভাবে বানাবেন তারও তিনি স্বপ্ন দেখেন। সুতরাং আমার কাছে যেটা মনে হয়, স্বপ্নটা স্বপ্নে তো শেষ হয়ে যায় না। যদি স্বপ্ন স্বপ্নে শেষ হয়ে যেত, তাহলে আমরা কেউ স্বপ্ন দেখতে চাইতাম না। স্বপ্নটা স্বপ্নে শেষ না হয়ে সে যে সম্ভাবনার দিকে এগিয়ে যায় এবং তার যে একটা কংক্রিট চেহারা আমাদের সামনে পৌঁছয়, সেই সম্ভাবনাটাই তো প্রয়োগ। এই প্রয়োগটা না থাকলে স্বপ্নের একটা ধারণা আমাদের মাথায় কিংবা হৃদয়ে, কোথায় আমরা এখনো জানি না। স্বপ্ন আমরা কি দিয়ে দেখি? স্বপ্ন আমরা মাথা দিয়ে দেখি, মস্তিষ্ক দিয়ে দেখি, না হৃদয় থেকে দেখি? এই আজ আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেননি। তো যাই হোক, আমরা ভাবি বেশিরভাগ সময় আমরা চিন্তাটা মাথায় রাখি বলে আমরা মাথা কথাটাই ব্যবহার করি। আমরা এখানেও স্বপ্নের সঙ্গে মাথাকে যুক্ত করলাম। কিন্তু স্বপ্ন দেখলেই তো হবে না। উইলিয়াম ব্লেকের মতো এত ভালো একজন কবি, যাকে প্রি রোম্যান্টিক পোয়েট বলা হয়, জন কিটস এবং ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, এদের আগে উইলিয়াম ব্লেক লিখতে আসেন এবং রোম্যান্টিকতাকে প্রায় ইংল্যান্ডে একটা
চূড়ান্ত জায়গায় পৌঁছে দিয়েছিলেন। তো সেই যে রোম্যান্টিকতার স্বপ্ন, যে স্বপ্নটা ভবিষ্যতে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের হাতে এসে আরো চূড়ান্ত রূপ গ্রহণ করবে, সেটা কিন্তু উইলিয়াম ব্লেক খুব সুন্দরভাবে দেখতে পেয়েছিলেন। তার সামনে ছিল একটা ভিশন, তিনি সেই ভিশনটাকেই স্বপ্ন হিসেবে দেখতে পেয়েছিলেন। ভিশন ছাড়া তো কোনো কবি হয় না, ভিশন ছাড়া কোনো বিজ্ঞানী হয় না। স্বপ্নটা আছে, সেই স্বপ্নের সঙ্গে ভিশন, তিনি ভবিষ্যৎটাকে দেখতে পান, তিনি ভবিষ্যৎটাকে দেখে এঁকে দিতে পারেন। তিনি ভবিষ্যৎ বক্তা নন, তিনি ফোরটেলার নন, তিনি একজন কবি জ্যোতিষী নন, কিন্তু তার লেখায় তিনি এমন কিছু চিহ্ন রেখে যান, যেরকম উইলিয়াম বেক রেখে গেছেন, যেরকম মহাকবি দান্তে রেখে গেছেন। তিনি যে নরকের কল্পনা করেছিলেন, সেই নরক এখনো এক্সিস্ট করে আমাদের মধ্যে। তো সুতরাং তিনি যে যে কল্পনাগুলো করে গেছেন, সেই কল্পনার কিন্তু চিহ্নগুলো এখনো পর্যন্ত আমাদের সামনে উদ্ভাসিত হয়ে আছে। এরকম নয় যে সেগুলো হারিয়ে গেছে। উইলিয়াম ব্লেকের কবিতাই হোক, কিংবা জন কিটসের কবিতা হোক, কিংবা একেবারে আধুনিক 23 শতাব্দীর শুরুতে, মানে আগের শতাব্দী এই অর্থে বলছি, যে 1920-তে যার জন্ম, এখন এখন যার শতবর্ষ চলছে, সেই চার্লস বুকোস্কির কথাও যদি আমরা বলি, তা দেখতে পাচ্ছি স্বপ্নটা আর প্রতিবাদের জায়গাটা মিলে যাচ্ছে, ঠিক যেরকম ভাবে নজরুল হয়েছিল, যেরকম ভাবে সুভাষ মুখোপাধ্যায় হয়েছে, যেরকম ভাবে পরবর্তী সময়ে আরো অনেক কবির মধ্যে, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে দেখা গেছে, সমর মধ্যে দেখা গেছে। অর্থাৎ দেখা যাচ্ছে স্বপ্নটা শুধুমাত্র স্বপ্নের মোহ, স্বপ্নের যে একটা, তার যে উত্তাপ এবং তার যে আগুন এবং তার যে জল, সেটার মধ্যে কিন্তু ধূমায়িত হয়ে থাকেনি। আগুন আর জল একসঙ্গে এলে তার ধোঁয়া উদ্গীরণ হয়, সেই ধোঁয়ার মধ্যে দিয়ে তারা মিলিয়ে যায়নি, তারা কিন্তু একটা কংক্রিট চেহারা নিয়েছে। ঠিক সেরকম ভাবেই, যেরকম ভাবে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা, যেরকম ভাবে সমর সেনের কবিতা, যেভাবে বীরেন বাবুর কবিতা আমরা দেখতে পাই, যে যে প্রতিবাদের জায়গাটা উঠে আসছে, সেই প্রতিবাদের একটা ট্র্যাডিশন কিন্তু আসলে রবীন্দ্রনাথ এবং সুকান্তের হাত ধরেই বাংলা কবিতায় প্রবেশ করেছিল। ঠিক পাশ্চাত্যে যেরকম ভাবে যে রোম্যান্টিকতার স্বপ্নের কথা আমরা বারবার বলি, যেটা রোম্যান্টিক পিরিয়ডে একটা তুঙ্গে পৌঁছেছিল, বা ওদিকে ফ্রান্সে ধরা যাক যে একেবারে সুরিয়ালিস্টিক যে যুগের কবিদের মধ্যে যে তীব্রভাবে দেখতে পেয়েছিলাম, এমনকি অ্যাপলিনিয়ারের কবিতায় কিংবা মালার্মের কবিতায় যে যে স্বপ্নকে আমরা দেখেছি, যে সম্ভাবনাকে আমরা দেখেছি, কিংবা ওদিকে রাশিয়ায় যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো ইয়েভতুশেঙ্কো থেকে শুরু করে বেলা আখমাদুলিনা, এদের সমস্ত কবিতায় যেভাবে প্রতিবাদ এবং স্বপ্ন একসঙ্গে মিশে গেছে, তা একটা আন্তর্জাতিকতা পেয়েছে। তাদের সেই প্রতিবাদটা ছিল স্টালিনের ভয়ঙ্কর রূপের বিরুদ্ধে, স্টালিনের ভয়ঙ্কর পার্জ বলা হয়, দ্য গ্রেট পার্জ। অর্থাৎ 1930s-এ স্টালিন যেভাবে লেখকদের ওপরে অত্যাচার নামিয়ে এনেছিলেন, তার বিরুদ্ধে লেখকরা কলম ধরেছিলেন, এবং সেই সময় স্টালিন সমস্ত লেখকদেরকে আইদার গুলি করে মেরে ফেলছিলেন, অথবা সাইবেরিয়ার মতো ভয়াবহ নির্জন এবং ঠান্ডা জায়গায় পাঠিয়ে শেষ করে ফেলছিলেন। তারই বিরুদ্ধে গর্জে উঠেছিল লেখকরা। সবাই সবসময় সামনে এসে গর্জে উঠতে পারেননি, বহু লোক দেশ দেশ থেকে পালিয়ে গেছেন। যেমন এই মুহূর্তে মনে পড়ছে অনেকটা ইয়াং, ওদের আমি আগে যাদের নাম বললাম তার থেকে অনেক ইয়াং, যেমন জোসেফ ব্রডস্কি, তিনি আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন। ঠিক যেরকম ভাবে ইউরোপে বেটল থেকে শুরু করে আরো অনেকে হিটলার জার্মানি থেকে পালিয়ে আমেরিকা আশ্রয় নিয়েছিলেন। সেখানেও কিন্তু সেই পালানোর মধ্যে এটা কোনো এসকেপিজম নয়, এই পালানোটা কিন্তু শুরু হয়েছে, ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো একটা পালানোর ইতিহাস তৈরি হয়েছে। ইটস এ হিস্ট্রি অফ এসকেপ। পালানো বলতে একটা জায়গা থেকে, একটা বাড়ি থেকে একটা বাড়িতে পালিয়ে যাওয়া নয়, একটা আইডিয়া থেকে আর একটা আইডিয়াতে পালিয়ে যাওয়া নয়, একটা দেশ থেকে একটা দেশে পালিয়ে যাওয়া নয়, একটা সীমান্ত থেকে একটা সীমান্তে পালিয়ে যাওয়া নয়, একটা রেজিম থেকে আর একটা রেজিমে পালিয়ে যাওয়া নয়। যে আদর্শে বেটল ব্রেস্ট
তার কবিতা লিখেছেন, তার নাটক লিখেছেন, সেই একই আদর্শের মধ্যে তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ভুলটা পাল্টাতে চেয়েছিলেন। প্রত্যেকের দিকেই আমরা যদি তাকাই, যেরকম ভাবে দেখবো জোসেফ ব্রডস্কি রাশিয়া থেকে পালিয়ে গিয়ে আমেরিকায় আশ্রয় নিচ্ছেন, কিংবা জার্মানি থেকে হিটলারের জার্মানি থেকে পালিয়ে বেটল ব্রেস্ট আশ্রয় নিচ্ছেন, কিন্তু তাদের আদর্শ কিন্তু পাল্টাচ্ছে না। কিন্তু এই যে কবি, লেখক, বুদ্ধিজীবী, বিজ্ঞানী, তাদের মধ্যে যে এই একটা যে ইতিহাস এবং ঐতিহ্য লুকোনো আছে, এক্সাইল অর্থাৎ নির্বাসনের যে ইতিহাস, এবং তার আগে নিষ্ক্রমণের যে ইতিহাস। নিষ্ক্রমণ বলতে কি বুঝি? যেমন একটা বাঙালি উদাহরণ দিলে খুব স্পষ্ট হয়ে যাবে। আমাদের সবার প্রিয়, অন্তরের হৃদয়ে যাকে আমরা ধারণ করে আছি আজীবন, সে সুভাষচন্দ্র, সে নেতাজি। নেতাজির ওটাকে পালানো বলে না, তিনি বাড়ি ছেড়ে পালাননি। নেতাজির ওটাকে বলা হয় নিষ্ক্রমণ। তিনি তার বাড়ি থেকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করবেন বলে, দেশকে মুক্ত করবেন বলে এমন একটা স্ট্র্যাটেজি নিয়েছিলেন, যখন তাকে ইংরেজের হাত থেকে ইংরেজের হাতের বাইরে যেতে হবে। বাইরে না গেলে তো তাকে তো শেষ করে দেবে। এবং কিভাবে বাইরে গিয়ে কিভাবে সমস্ত শক্তি সঞ্চয় করে, বিভিন্ন দেশ থেকে শক্তি সঞ্চয় করে, সেই শক্তি ব্যবহার করে ইংরেজের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করা যায়, তার একটা অসম্ভব বড় স্বপ্ন তিনি দেখেছিলেন। এই এক বিরাট স্বপ্ন। এই স্বপ্ন ছাড়া আমরা নেতাজিকে কল্পনাই করতে পারি না। ঠিক এই স্বপ্নটাই, এই আমরা যদি তাকিয়ে দেখি, গ্যালিলিওর মতো বিজ্ঞানী, তিনি তাকে যখন পোপের কাছে হার মেনে নিতে হচ্ছে, যখন যখন রাষ্ট্র ব্যবস্থা তাকে বলছে যে না, তোমাকে বলতেই হবে, তোমাকে বলতেই হবে, চার্চ পর্যন্ত বলছে তোমাকে বলতেই হবে, ভ্যাটিকান সিটি বলছে তোমাকে বলতেই হবে, কি বলতে হবে, যে বলো যে পৃথিবী ঘুরছে না, তুমি ভুল কথা বলেছো, তোমাকে বলতে হবে সূর্যই ঘুরছে। এটা তো গ্যালিলিও বলতে পারেন না। তার বিজ্ঞান, তার বিবেচনা, তার আবিষ্কার সব কি জলে চলে যাবে? সব কি ফেলে দিয়ে তিনি ওই একটা ধর্মযাজকরা যা বলতে চাইছেন তাকেই তাকে বলতে হবে? এই জায়গায় তিনি প্রতিবাদ করেছিলেন। এবং তখন কি করলেন? তিনি নিজে বন্দী হওয়া সত্ত্বেও তিনি তার যে গবেষণা, তার যে বই, সেই বই তার প্রিয় ছাত্র, যেটা বেটল ব্রেস্টের নাটকে আছে, অ্যান্ড্রিয়ার হাত দিয়ে তিনি ইতালি থেকে সেটাকে স্মাগল আউট করে দিলেন জার্মানিতে। জার্মানিতে চলে গেল সেই বই, এবং সেই বই প্রথমে ইতালিয়ান ভাষাতে নয়, প্রথম জার্মান ভাষায় ছাপা হলো। এও এক আশ্চর্য এস্কেপ। সুতরাং সেই তারও বহু আগে থেকে, দান্তের সময় থেকে, এমনকি প্রাচীন গ্রিসে একটার পর একটা নির্বাসন দেখেছি আমরা লেখকদের। হ্যাঁ, ওভিডের মতো লেখক, মেটামরফোসিসের যিনি কবি, সে তাকেও দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। সুতরাং আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই এই হিস্ট্রি অফ এস্কেপ, হিস্ট্রি অফ এক্সাইলস, এটা কবি, লেখক, শিল্পী, বুদ্ধিজীবীদের সঙ্গে বিশালভাবে যুক্ত, বিরাটভাবে যুক্ত। কিন্তু এই নির্বাসন এবং এই এক দেশ ছেড়ে পালিয়ে আসা, এই দুটোর মধ্যে কিন্তু মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটা বড় স্বপ্ন। ঠিক নেতাজির যেরকম স্বপ্ন, তেমনি একজন লেখকের স্বপ্ন, তেমনি একজন জোসেফ ব্রডস্কি যখন রাশিয়া থেকে পালাচ্ছেন, স্টালিনের হাত থেকে পালাচ্ছেন, কিংবা বেটল ব্রেস্ট পালাচ্ছেন, তখন তিনি স্বপ্ন নিয়েই পালাচ্ছেন। স্বপ্ন ছাড়া কিন্তু তিনি পালাতে পারেন না। এই একটি জায়গায় আমার মনে হয় যে একজন লেখকের, একজন কবির, একজন বুদ্ধিজীবীর এটা একটা
বিরাট জায়গা, যে জায়গায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। সুতরাং কবিতার যে স্বপ্নের সঙ্গে যে সম্ভাবনা, এই দুটো মিশে থাকলেই তবেই হয়তো কবিতার এবং আসল কবিতার জন্ম হয় বলে আমার বিশ্বাস। আপাতত আমি এখানেই থামছি। এখন আমি চাইবো যে ফারুক বা তোমরা যারা আছো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা তোমরা যদি চাও এই বক্তব্যকে আরেক কিছুটা এগিয়ে নিয়ে যেতে, তাহলে দেখো কিভাবে করা যায়, তোমরা সিদ্ধান্ত নাও, নিয়ে আমাকে বলো। আমি এই প্রাথমিকভাবে এই জিনিসটা বলে রাখলাম। আজকে স্যার আপনার আলোচনাতে আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম। উদার আকাশের আজকের এই ফেসবুক লাইভে যে আধুনিক কবিতার স্বপ্ন সম্ভাবনা নিয়ে আপনার যে মূল্যবান বক্তব্য রাখলেন, সেই বক্তব্যে উদার আকাশের সমস্ত পাঠক এবং আমাদের ফেসবুক লাইভে যে সমস্ত দর্শকরা আপনার বক্তব্য শুনেছেন, এবং এটা যখন শেয়ার হবে আরো ইউটিউবে আপলোড হবে, বহু মানুষ শুনবেন। সত্যি কবিতার যে স্বপ্ন সম্ভাবনার কথা আপনি বললেন, আমরা তো সমৃদ্ধ হলাম। আমার একটা কথা জানার আপনার কাছে স্যার, সেটা হলো যে আজকের আধুনিক কবিতায় আমরা যে একটার পর একটা আধুনিক কবিতাতে দেখছি যে কবিতার যে শ্রেণীবিন্যাস বা কবিতার যে গভীরতা, এক একটা শব্দের এক একটা যেভাবে ভাঙছে, আধুনিক কবিতা আধুনিক হতে হতে যেন আকাশ স্পর্শ করছে। অনেকেই যারা আগের প্রজন্মের কিছু মানুষ, তারা আধুনিক কবিতার বলে কিছু আমরা বুঝতে পারি না, কিন্তু আধুনিক কবিতার যে গভীর মানে লুকিয়ে থাকে, এবং অনেকেই বলে এটা কবিতা হয়নি, কিন্তু পরবর্তীতে দেখা গেছে, বিশেষ করে আমরা যখন জীবনানন্দ দাশের কথাই যদি তুলে ধরি, যে জীবনানন্দ দাশের যে কবিতার তখন উনি যখন লিখছেন, সেই কবিতা সেভাবে সমাদর হচ্ছে না সমাজে, কিন্তু পরবর্তীতে আজকে জীবনানন্দ দাশ কত প্রাসঙ্গিক, সেই জীবনানন্দ দাশকে নিয়ে কত গবেষণা হচ্ছেন, এবং জীবনানন্দ দাশের কবিতা নিয়েই এখন সবথেকে বেশি আধুনিক মনের ছেলেমেয়েরা যারা কবিতা লিখতে চর্চা করছেন, পড়ছে। এবং কবি জীবনানন্দ দাশ এতই প্রাসঙ্গিক, সেই কবিতা জীবনানন্দ দাশকে নিয়ে পত্রিকা সম্পাদন হচ্ছে, তাকে নিয়ে গবেষণা হচ্ছে। মানে আমার যেটা বলার, যে আধুনিক কবিতার রবীন্দ্র যুগে যখন জীবনানন্দ দাশ শুরু করেছিল, কিন্তু আজকে জীবনানন্দ দাশ অনেকেরই মানে মানুষের কাছে ভালোবাসার একটা কবি হয়ে উঠেছে। যেরকম আপনার কবিতা যখন আমরা পড়ি, এক একটা শব্দ এক একটা লাইন, কিছুদিন আগে ফেসবুকে আপনার একটা কবিতা পড়লাম মাকে নিয়ে, মানে হৃদয়ের মানে দাগ কেটে গিয়েছি যখন কবিতাটা পড়ছি। তা এই আধুনিক কবিতার কতটা আপনি ভাবে দেখছেন, যারা একসময় তার ছিল অবজ্ঞা করেছিল, কিন্তু আধুনিক কবিতাই তো পাঠকের কাছে সবচাইতে বেশি দাগ কাটছে এই সময়। আমার যেটা জানার, যে আপনি এই আধুনিক কবিতা নিয়ে যেটা বক্তব্য রাখলেন, যে আগামী দিনে ভারতীয় যারা কবিতা লিখছেন বিশ্বের দরবারে, তাদেরকে তুলে ধরার জন্য আমাদের মতন প্রকাশক বা সম্পাদনের জন্য কি করণীয় বলে আপনি মনে করেন স্যার? ধন্যবাদ ফারুক। তাছাড়াও রাজেশ এবং আলাউদ্দিন রয়েছেন, ওদের দুজনকেও আমি বলছি, ফারুক তোমাকেও বলছি, যে এই যে প্রশ্নটা উঠে এলো, এই প্রশ্নটার মধ্যেই কিন্তু খুব গভীরভাবে একটা উত্তর লুকিয়ে রয়েছে। যে স্বপ্ন জীবনানন্দ দাশ দেখেছিলেন এবং যে কবিতা তখন তিনি লিখেছেন, সেই সময় থেকে তিনি কিছুটা এগিয়েছিলেন। পৃথিবীতে বেশিরভাগ কবি তার সময় থেকে এগিয়ে থাকেন। তার সময়ের মানুষ বা সময়ের পাঠক সবসময় তার প্রতি সুবিচার করতে পারেন না। এবং এই যে এগিয়ে থাকার ফলেই একটা বহু মানুষের কাছে সেটা তার কবিতা বা তার কবিতা অংশ, তার কবিতা লাইন, তার কবিতার মেটাফর, তার কবিতার ইমেজেস, এগুলো তাদের কাছে অনেকটা অবস্কিওর বলে মনে হয়। অবস্কিওরিটি বলে যে কনসেপ্টটা আছে, যে কিছুটা ধূসর, কিছুটা অস্পষ্ট, কিছুটা বোঝা যাচ্ছে না, এইরকম একটা ব্যাপার তৈরি হয়। যে সমকালে এই যেটাকে অস্পষ্টতা মনে হয়, যেটাকে ধূসরতা মনে হয়, পরবর্তী 20 বছর বা 30 বছর বা 50 বছর বাদে দেখা যায় যে
সেই ধূসরতা বা সেই অস্পষ্টতা একটা সুন্দর রহস্যময় জায়গায় উঠে আসে, সেটাকে অনেক বেশি ব্যঞ্জনাময় মনে হয়, যা জীবনানন্দ দাশের ক্ষেত্রে হয়েছে। এবং জীবনানন্দ দাশের থেকেও আরো বৃহত্তর উদাহরণ রয়েছে একেবারে ইংরেজি সাহিত্যে। কোনোটাই হয়তো বৃহত্তর নয়, দুটোই খুবই বৃহৎ উদাহরণ। জীবনানন্দ দাশ এবং জন ডান। জন ডান এলিজাবেথেন পিরিয়ডের একজন কবি ছিলেন। তিনি প্রায় একটু ছোট শেক্সপিয়ারের থেকে, কিন্তু প্রায় সমসাময়িক। তাদেরকে বলা হয় মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি। তো সেই এলিজাবেথেন পিরিয়ডে, শেক্সপিয়ারের এলিজাবেথেন পিরিয়ড, তো এই জন ডান তখনকার যে কবিতার যে কাব্য রীতি, তখনকার কবিতার যে মাধুর্য, মিষ্টত্ব, সেগুলোকে জন ডান বর্জন করেছিলেন। তিনি ওইভাবে কবিতা লিখতে চাননি। তিনি শেক্সপিয়ারের ওই অসামান্য মধুর লাইনে বিশ্বাস করতেন না। তিনি বিশ্বাস করতেন যে কবিতা একটুখানি অন্যরকম হবে, সবসময় মধুর কথা বললেই কেন কবিতা লিখতে হবে। তো তিনি সেগুলো ভেবেছিলেন। তো ভাবার ফলে তিনি সময়ের থেকে অনেকটা এগিয়েই ছিলেন। ফলে 400 বছর তার দিকে কারোর খেয়াল হয়নি। জীবনানন্দ দাশের বা আমাদের বলা যায় সৌভাগ্য ভালো, জীবনানন্দকে অতদিন অপেক্ষা করতে হয়নি। জন ডানকে প্রায় 400 বছর অপেক্ষা করতে হয়েছিল। এই সেদিন মাত্র 80 বছর আগে, 80-90 বছর আগে টি.এস. ইলিয়টের হাত ধরে জন ডান পুনঃপ্রতিষ্ঠিত হলেন। জন ডান উঠে এলেন এবং ইলিয়ট তাকে নিয়ে এত সুন্দর সুন্দর লেখা লিখতে শুরু করলেন, ঠিক যেরকম ভাবে বুদ্ধদেব বসু সমসাময়িক কবিদের নিয়ে লেখা শুরু করেছিলেন। এবং টি.এস. ইলিয়ট এত ভালো লিখতে শুরু করলেন জন ডান সম্পর্কে, যে তখন সমস্ত মানুষ সচেতন হয়ে উঠলো। এবং কলেজ ইউনিভার্সিটির মাস্টারমশাইরা, কলেজ ইউনিভার্সিটির যারা খুব এমিনেন্ট প্রফেসর, তারা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করেছেন। টি.এস. ইলিয়ট তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে জন ডান কত বড় কবি। সুতরাং তারপরে তার সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর পঠন পাঠনে অর্থাৎ সিলেবাসে তাকে অন্তর্ভুক্ত করা হলো। এইভাবে তিনি সারা পৃথিবীতে নতুন করে একেবারে তরুণ, 400 বছর বা বলা যায় একজন তরুণ কবির প্রতিদ্বন্দ্বী হয়ে তিনি উঠে এলেন একেবারে শিরোনামে। তো এই যে প্রশ্নটা তুমি করেছো, এটা ইতিহাসে দেখা গেছে বারবার। বিশেষ করে কোনো লেখক বা কোনো কবি যদি তিনি তার সময় থেকে এগিয়ে থাকেন, যা যা অনেক কবি থাকেন, এই যদি এগিয়ে থাকেন তবে তাকে নিয়ে একটা বিড়ম্বনা তৈরি হয়। যারা সমসময়কে বেশি কেটার করতে পারেন, সমসময়ের জন্য লিখতে পারেন, সতীর্থদের জন্য লিখতে পারেন, এবং নিজের পরিবার, সমাজ, স্কুল, কলেজ, বুদ্ধিজীবী, নাটকের মানুষজন, গান বাজনার মানুষজন, এই যে সমসময় সবাইকে নিয়ে এই যে একটা পাঠক শ্রেণী, তাদের জন্য লিখতে পারা, তাদেরকে কেটার করা, তাদেরকে খুশি রাখা, এটা যারা করেন তাদের লেখাটা খুব দ্রুত ছড়ায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সমসময় তাকে বিরাটভাবে গ্রহণ করলেও পরবর্তী সময় হয়তো তাকে অবহেলা করলো। এটা কিন্তু বহু লেখকের ক্ষেত্রেই ঘটেছে। জীবনানন্দ দাশের ক্ষেত্রে সমকাল তাকে গ্রহণ করেনি, কিন্তু উত্তরকাল, ভাবিকাল তাকে দুহাত বাড়িয়ে গ্রহণ করেছে। ঠিক জন ডানকে যেভাবে 400 বছর বাদে একেবারে মাথায় তুলে নিয়েছিল ইংল্যান্ড এবং তারপর পরবর্তী সময় সারা পৃথিবীর কলেজ ইউনিভার্সিটি। তো সেদিক থেকে আমি বলবো যে এর একটা অন্যরকম মাত্রা আছে, এর একটা অন্যরকম ব্যাপকতা আছে। সুতরাং স্বপ্ন একটা যুগে থেমে থাকে না। যে স্বপ্নটা জন ডান 400 বছর আগে দেখেছিলেন, সেই স্বপ্ন রূপায়িত হলো, বা বলা যেতে পারে সেই স্বপ্নের একটা সত্যিকারের সৌধ নির্মাণ হলো 400 বছর বাদে। সুতরাং স্বপ্ন এবং সম্ভাবনা, এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে থাকে একটা হাইফেন। সেই হাইফেনকে কোনো কোনো কবি
তার সমকালেই সেটাকে সরিয়ে ফেলতে পারেন। আর কোনো কোনো কবি যারা বিশেষ করে যারা সময় তার সমকাল থেকে এগিয়ে আছেন, তারা সেই হাইফেনটা নিয়েই কফিনে প্রবেশ করেন। তারপরে কোনো একজন এসে হয়তো সেই হাইফেনটা চিরতরে সরিয়ে ফেলেন এবং তারপরে স্বপ্ন এবং সম্ভাবনা একে অন্যকে স্পর্শ করতে পারে এবং সেই স্পর্শের ভেতর থেকেই উঠে আসেন সেই কবি। সুতরাং এইভাবেই কিন্তু কবিতার জগৎ, কবিতার পৃথিবী নির্মিত হয় এবং কবিতার পৃথিবী আস্তে আস্তে এই স্বপ্নের পিঠে চেপে, স্বপ্ন হচ্ছে একটা ডানা, সেই ডানার পিঠে চেপে কবিতা উঠতে থাকে, সারা পৃথিবী জুড়ে কবিতা উঠতে থাকে। অধ্যাপক সরকার, স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? আলাউদ্দিন, আমি আলাউদ্দিন বলছি। অধ্যাপক হ্যাঁ স্যার হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছেন কথা? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, স্যার। বলুন বলুন। আচ্ছা, ভেরি গুড। ভিন্ন হ্যাঁ ভাবনা আলাউদ্দিন বলুন। থেকে আমি একটা একটা না দুটো বিষয় একটু ভিন্ন ভাবনা থেকে দুটো বিষয় সংযুক্ত করে আপনার কাছে একটু আলোচনা জানতে চাইবো। আপনি 1997 সালে একটি অসাধারণ কাব্যগ্রন্থ আপনার আছে, রাজনীতি করবেন না, 1997 সালে। আমরা জানি হ্যাঁ যে আহ, রাজনীতি নিরপেক্ষ মানুষ আসলে চূড়ান্তভাবে রাজনীতিক। রাজনীতি নিরপেক্ষ মানুষ আসলে চূড়ান্তভাবে রাজনীতিক। তার যদি কোনো আদর্শ না থাকে, তাহলে কিন্তু কবিতা লেখা, তার যদি কোনো দর্শন না থাকে, তাহলে কবিতা রচনা দুঃসাধ্য প্রায়। সুতরাং রাজনীতি নিরপেক্ষ বলে কিছু হয় না, সমস্ত মানুষই প্রকাশ্যে হোক বা গোপনে হোক রাজনীতি সচেতন। এটা এক। দুই হচ্ছে যে আধুনিক মানুষ নানা কারণে এতটাই ক্ষোভিত, এতটাই শঙ্কিত, আধুনিক মানুষ জানেই না আসলে তার স্বপ্নটা কি, তার স্বপ্নের স্তরগুলো কোথায়, কোথায় স্বপ্নের তরি তার কোথায় ভিড়বে, সে কথা আধুনিক মানুষ নিজেই জানে না। সে এতটাই খণ্ড এবং বিখণ্ড। তো যে মানুষের স্বপ্নই খণ্ড বিখণ্ড, যে আধুনিক মানুষের, সে মানুষের সম্ভাবনার দুয়ার খুলবে কি করে? এই যে ভাবনা, এই যে ব্যক্তির আত্মিক সংকট, ব্যক্তির নানামাত্রিক সংকট, সেই যে সংকটের স্বরূপ সে নিজেই চিনতে পারে না, নিজেই বুঝতে পারে না, আসলে তার স্বপ্ন কি সে নিজেই ধরতে পারে না, সেই মানুষের সম্ভাবনা থাকবে। এই এই যে ভাবনা, এই ভাবনা থেকে আপনার কাছে একটু জানতে চাই যে আধুনিক কবি হিসাবে এই ভাবনা আধুনিক কবিদের কতটা এবং কতটা সম্ভাবনা দুয়ার খুলে দেয়। আম, আলাউদ্দিন, একটা কথা বলি, আম, সেটা হচ্ছে হ্যাঁ স্যার। আধুনিক কবি বলে কোনো উম, আলাদা কোনো শ্রেণী নেই। এই কারণে নেই আম, যে একজন কবি প্রথমত তিনি একজন মানুষ। আপনি যেরকম ভাবে বেঁচে আছেন, অন্ন গ্রহণ করে সেই অন্ন উপার্জন করতে যা যা করতে হয়, আপনাকে আমাকেও তাই তাই করতে হয়, প্রায় সমস্ত মানুষকে তাই করতে হয়। 19 আর 20 পার্থক্য বেশি কিছু নেই। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি পৃথিবীতে। আমরা কে কি রকম ভাবে অন্য, আমি মেটাফরিক্যালি বলছি, নিশ্চয়ই এটা আমেরিকা কিংবা ইউরোপে অন্যটা অন্য হবে না, ব্রেড, বা চীনে, চীন দেশে হয়তো সেটা হবে চাউমিন। আমার কথা হলো যে একজন লেখক বা একজন বুদ্ধিজীবী বা একজন কবি, তিনি আধুনিক হওয়ার চাইতেও তার কাছে বড় সত্য হচ্ছে তিনি একজন মানুষ। তাকে জীবিকায়, তার জীবিকা আছে, তার বেঁচে থাকা আছে, তার সংগ্রাম আছে, তার লড়াই আছে, এবং তাকে তার বাড়িতে, তার একটা বাড়ি আছে, সে কারোর পুত্র অথবা সে কারোর পিতা, তাকে বাড়িতে নিয়ে যেতে হয়, খাদ্য নিয়ে যেতে হয়, উপার্জন করে তাকে বাড়িতে আহার পৌঁছে দিতে হয়। এটা আমরা সবাই করছি, এটা না করাই খুব অস্বাভাবিক। এটা আমরা করছি এবং এর ভেতরেই একটা সারা পৃথিবীর অর্থনীতি এবং সারা পৃথিবীর রাজনীতি লুকিয়ে রয়েছে। এটা খুব সহজ করে আমি ব্যাপারটা বললাম বলে, বড় বিরাট একটা আইডিয়া, তার ভেতরে কত কি ঘুরে বেড়াচ্ছে
এই দুমুঠো অন্ন মুখে দেব, এ তো অনেক সহজ জিনিস। এর মধ্যে আবার পলিটিক্স কি? এটাই তো আসল রাজনীতি। তো আমরা কি দুমুঠো মুখে দেব, এরকম কোনো কি মানুষ আছে পৃথিবীতে যে দুমুঠো মুখে দিতে না দিয়ে বেঁচে আছেন? সম্ভব না। ঠিক সেই কারণেই আমার মনে হয় আপনি যে কথাটা বলেছেন সে কথাটা অ্যাবসলিউটলি ট্রু। কারণ হচ্ছে প্রাচীন গ্রিক প্রবাদ আছে যে ম্যান উইদাউট পলিটিক্স ইজ বাট অ্যান ইডিয়েট। তো সে তো অবশ্যম্ভাবী, সে কি করে রাজনীতিতে গিয়ে দাঁড়াবে? প্রতিটা মুহূর্তে রাজনীতি বলছে তুমি আমার ভেতরে দাঁড়াও। এরকম নয় যে আমরা প্রত্যেকে চাই রাজনীতির ভেতরে গিয়ে দাঁড়াতে। রাজনীতি আপনাকে অর্থনীতির মোড়কে, অর্থ ছাড়া তো আমরা বাঁচতে পারবো না, অর্থনীতির মোড়কে আপনাকে সেই কুহকে, রাজনীতির কুহক, সেই কুহকের মধ্যে টানতে থাকে। সুতরাং সেইখান থেকে আপনি যে আমার বইটির নাম করেছেন রাজনীতি করবেন না, 1997 সালে প্রকাশিত, তো সেই বইটির মধ্যে যে সমস্ত কবিতাগুলো আছে সেই কবিতাগুলো শুধুমাত্র রাজনীতির কার্নিশ ঘেঁষে লেখা হয়েছে তা কিন্তু নয়। আমার অন্যান্য বইগুলোর মধ্যেও প্রায় 90% কবিতেই কোনো না কোনো ভাবে রাজনৈতিক সচেতনতা আছে। রাজনীতি মানে এখানে কিন্তু দল নয়, দল নয়। এখানে আমি যেটা প্রথমে যে রাজনীতি বলতে আমি যেটা বুঝি, আমি যেটা মুখে দুমুঠো দেওয়ার কথা আমি যেটা বললাম, তার থেকে বড় রাজনীতি আর কিছু নেই পৃথিবীতে। আমি এইখান থেকেই, অর্থাৎ লাইভলিহুড, মানুষের বেঁচে থাকা, আমি যে জামাটা পরে আছি তার পেছনে রাজনীতি আছে, আমার যে তারটা ঝুলছে আমার কান থেকে তার ভিতরে রাজনীতি আছে, আপনি যে একটুখানি হাসলেন আমার কথা শুনে তার মধ্যে রাজনীতি আছে। প্রতিটা বিষয়ের মধ্যে গূঢ়ভাবে অন্তর্নিহিত হয়ে আছে রাজনীতি। রাজনীতির বাইরে আমরা কিছুতেই যেতে পারি না, এবং সেটা গেলে কেউ পারেন কিনা, কখনো কেউ পেরেছেন কিনা সেটা আলাদা কথা, কিন্তু আমরা পারি না, এটাই হচ্ছে। এবং এমনকি একজন সন্ন্যাসী, যে সন্ন্যাসী একজন গুহার ভেতরে বসে আছেন, তার তাকে যেমন স্বপ্ন দেখতে হয়, তিনি যেমন সম্ভাবনার কথা ভাবেন, তেমনি তার স্বপ্ন এবং সম্ভাবনা এই দুটোকে কেন্দ্র করে এই তার গুহার ভেতরে কিন্তু রাজনীতি পাক খাচ্ছে। সুতরাং রাজনীতির বাইরে আমরা কখনোই যেতে পারি না। ওই যে বইটির কথা আপনি বলেছেন রাজনীতি করবেন না, আমার এই বইটির মধ্যে যেরকম ভাবে রাজনীতি সচেতন কবিতা, অর্থাৎ আমি বলছি রাজনীতি মানে কবিতাই যখন রাজনীতি, তখন সেটা কোনো দলীয় রাজনীতি নয়, কোনো দল নয়, অনেক বৃহত্তর জীবনের রাজনীতি। ঠিক যে রাজনীতির কথা কৃষ্ণ বলেছিলেন মহাভারতে, অর্জুনকে সামনে রেখে, অর্জুনকে তাকিয়ে বলছে তুমি তাকিয়ে দেখাও, তুমি যুদ্ধ করবে না কেন? তুমি কেন বলছো যুদ্ধ করবে না? তোমার ভাই, তোমার আত্মীয় পরিজন সবাই আছেন, তোমার গুরু স্থানীয় মানুষেরা আছেন, তাদেরকে মারতে তুমি পারবে না বলে তোমার হাত কাঁপছে, কিন্তু তুমি দেখো, তুমি না মারলেও কিন্তু তাদেরকে তারা তারা মারা যাবে, তারা মৃত হবেন, তারা বধ হবেন। এই যে তুমি দেখছো, তুমি ভাবছো যে তুমি হচ্ছে নিমিত্ত মাত্র, তোমাকে অসি গ্রহণ করতে হবে, অস্ত্র গ্রহণ করতে হবে, এবং তোমাকে অস্ত্র চালনা করতে হবে। তোমাকে বাঁচতে হলে তোমাকে আহ এই জিনিসটা বুঝতে হবে। এটা কৃষ্ণ খুব পরিষ্কার ভাবে এই একটা গ্রেট ফিলসফিকে তিনি অর্জুনকে খুব সহজ করে বোঝাতে পেরেছিলেন, যার জন্য অর্জুন তারপরে নামিয়ে রাখা অস্ত্র আবার তুলে নেন এবং যুদ্ধে অবতীর্ণ হন। যুদ্ধে যদি অবতীর্ণ হতে হয়, প্রত্যেকটা মানুষের মধ্যেই তো রয়েছে অর্জুন, আর প্রত্যেকটা মানুষের পেছনে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণ। কৃষ্ণ তো বলছে যে ইউ ফাইট, ইউ হ্যাভ টু ফাইট। তুমি যদি ফাইট না করতে পারো তাহলে তুমি সার্ভাইভ করতে পারবে না। প্রতিটা মানুষের মধ্যে লড়াই রয়েছে, এই লড়াইটা আছে বলে সে বাঁচে। লড়াইটা যেদিন তার চলে যাবে তখন সে প্রথমত সে শেষ হবে, এবং লড়াইটা যখন একেবারে নির্বাপিত হয়ে যাবে তখন সেও মারা যাবে। সুতরাং লড়াইটাই তো আমাদের বাঁচা
রাখে। যার মধ্যে লড়াই নেই সে কি করে স্বপ্ন দেখবে? যার মধ্যে লড়াই নেই তার আবার সম্ভাবনা কি? সুতরাং এই লড়াইটার কথা যে কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, আমি এখনো বিশ্বাস করি এটাই আমাদের ভারতীয় উপমহাদেশের এক বড় দর্শন। এই দর্শনের বাইরে আমরা কি করে যাব? ঠিক আমি এই যে জায়গার যে রাজনীতি, এই কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে যে রাজনীতি, এই যে বৃহত্তর জীবনের একটা বৃহত্তর একটা শীর্ষকে স্পর্শ করে আছে জীবনের এবং দর্শনের, সেই জায়গাটা থেকেই তো কবিতা উৎসারিত হয়। কবিতা উৎসারিত হয় এইরকম একটা জায়গা থেকে। এবং এইখানে কিন্তু কৃষ্ণ ধর্ম থেকে দর্শনকে অনেকটা আলাদা করতে পেরেছেন। দর্শন যে দর্শন জীবনের একেবারে ভেতর থেকে উঠে আসে, লড়াই থেকে উঠে আসে, প্রতিবাদ থেকে উঠে আসে, যে দর্শন এর উপরে দাঁড়িয়ে নজরুল কবিতা লিখছেন, রবীন্দ্রনাথ কবিতা লিখছেন, জীবনানন্দ দাশ কবিতা লিখছেন, সুভাষ মুখোপাধ্যায় কবিতা লিখছেন, ঠিক সেই দর্শনের উপর দাঁড়িয়ে কৃষ্ণ ঠেলে দিচ্ছেন অর্জুনকে যে যাও যুদ্ধক্ষেত্রে, তুমি লড়াইটা করে এসো, তোমাকে ইউ হ্যাভ টু ফাইট টু সার্ভাইভ। এই জায়গাটাকে আমি মনে করি প্রতিটা মানুষের প্রতি মুহূর্তে আমাদের এই লড়াইটা রয়েছে। আমরা কিন্তু এই লড়াইয়ের বাইরে যেতে পারবো না। সুতরাং খুব ছোট করে আমি যখন একটা কবিতার বই লিখি, তখনও সেই যে রাজনীতির কথা আসে, সেই রাজনীতির কথা আসলে দর্শনের কথা, যে জীবনের কথা আসে সেটা আসলে দর্শনের কথা। এবং যে কবিতার মধ্যে দিয়ে হয়তো আমি একটা রিয়ালিটিকে স্পর্শ করতে চেয়েছি, বাস্তবতাকে স্পর্শ করতে চেয়েছি। হয়তো শুনে মনে হতে পারে যে দে আর পোলস অ্যাসান্ডার, দে আর অপোজিট টু ইচ আদার, যে একটা আইডিয়া বা একটা দর্শন সেটা একদিকে, আর একদিকে হচ্ছে বাস্তবতা অর্থাৎ রিয়ালিটি, সেটা আর একদিকে। কিন্তু আমার কাছে মনে হয় রিয়ালিটি না থাকলে কোনো আইডিয়া বা কোনো দর্শন কোনোদিন দাঁড়াতে পারে না। আইডিয়া শুধুমাত্র আইডিয়াতেই, সে স্বপ্ন শুধুমাত্র স্বপ্নতেই শেষ হয়ে যেতে পারে না, যতক্ষণ না সেই স্বপ্নটা আরেকজন পিঠে করে নিয়ে দৌড়তে শুরু করেন, যতক্ষণ সে পিঠের থেকে সেই স্বপ্নকে নামিয়ে সেই স্বপ্নকে মাটিতে রোপণ করেন এবং তারপরে সেই মাটি থেকে একটি উদ্ভিদ প্রকাশিত হয় এবং সেই উদ্ভিদটা একদিন আস্তে আস্তে শাল প্রাংশু কোনো বৃক্ষে রূপান্তরিত হয় বা একটা শিংসপা গাছে পরিণত হয়, তখন তার স্বপ্নটা বাস্তবায়িত হয়। সেই স্বপ্ন এবং সম্ভাবনার মধ্যে সে সম্পর্কটাকে আবিষ্কার করে। এই কাজটাই তো কবিরা করে এসছেন, এই কাজটাই তো দার্শনিকরা করে এসছেন, এই কাজটাই তো একজন বিজ্ঞানী আসছেন। সুতরাং আমার কাছে মনে হয় স্বপ্ন থেকে কবিতাকে কোনোদিন আলাদা করা যাবে না, এবং সে স্বপ্নের সঙ্গে যদি রাজনীতি থাকে তাকেও আলাদা করা যাবে না। কেননা এই স্বপ্নই হচ্ছে মূল পটভূমি, যার উপরে দাঁড়িয়ে একজন কবি তার কবিতাকে নির্মাণ করেন। বলো ফারুক, বলো আর কি আছে বলো। অধ্যাপক সরকার একটা একটু ভিন্ন, হ্যাঁ স্যার একটু ভিন্ন প্রসঙ্গে একটু কথা বলতে চাই। অনেকদিন পরে আপনাকে পেয়েছি আমরা লাইভ। সেটা হচ্ছে যে কবিরা সৃষ্টিশীল মানুষ, সৃজন চৈতন্যে তারা একা থাকেন, ভাবনার জগতে থাকেন। সেই জগতে আমরা যারা পাঠক আমাদের সরাসরি পৌঁছানো দুঃসাধ্য। সুতরাং এটা এমনই নির্জনতম গহীন একটা সৃষ্টিশীল সৃজনের জগৎ যেখানে কবি একা থাকেন। এই স্বপ্নের জগৎকে নির্মাণ করতে গেলে দরকার হয় ভাষা এবং তার পড়াশোনা। আধুনিক কবির পাঠ ব্যাপারিতি মানে রেঞ্জ অফ স্টাডি সেটা কেমন হওয়া উচিত, এটা একটু আপনার কাছে জানতে চাই। এক, দুই হচ্ছে আমার এই মুহূর্তে ইয়েটস এর একটা কথা মনে পড়ে যাচ্ছে, দ্য সেকেন্ড কামিং কবিতায়, যে কেন্দ্র বলে আর কিছু নেই, সবই ভেঙে চুরমার, দ্য সেন্টার ক্যানট হোল্ড, থিংস ফল অ্যাপার্ট। এই যে ভাবনার জায়গা, যে ভাবনার কেন্দ্র বলে কিছু নেই, কেন্দ্রচ্যুত আমরা সবাই, সেই ভাবনার জগৎ থেকে আমাদের টুকরো টুকরো স্বপ্নগুলো যখন ভাষা দিয়ে নির্মাণ করি, কবিতার শৈলী তৈরি হয়, রূপকের মাধ্যমে নানা মাধ্যমে তৈরি হয়, তখন সেই তার জন্য একজন কবির সৃষ্টিশীল মানুষের কতটা কতটা বিশ্ববোধ এবং বিশ্ব জ্ঞান তার যদি আলোকপাত করেন আমরা খুব খুশি হই।
হ্যাঁ, এই যে দুটো ধারা উঠে এলো, দুটো ঐতিহ্য উঠে এলো এই প্রশ্নটার মধ্যে, যে একজন কবির পড়াশুনোটা কেমন হবে বা কেমন হওয়া উচিত। একজন কবি কতটা পণ্ডিত হবেন, কতটা বই পড়বেন বা কতটা পড়বেন না, তার কোনো সীমারেখা আছে কিনা, তিনি কি শুধুই পড়ে যাবেন, এই পড়ে যাওয়াটা কি খুব ভালো, তিনি তো আর পণ্ডিত নন, তিনি কেন এত বই পড়বেন, এই এই বিরোধ, এই স্ববিরোধ কিন্তু বহু কবির মধ্যে রয়েছে, বহু কবির মধ্যে আছে। আমি জিনিসটা একটু পরিষ্কার করে বলি, এটা খুব একটা বিরোধ নয়, স্ববিরোধ নয়। দুরকম পড়াশোনা, একটা পড়াশোনা হচ্ছে খুব ভালো লাগে পড়ি, কি পড়বো তার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। কেননা একজন কবি তো 50 বছর বয়সে বা 60 বছর বয়সে তিনি তো আর এমএ পরীক্ষা দিচ্ছেন না যে তাকে কোনো নির্দিষ্ট সিলেবাস অনুসারে পড়তে হবে। তার যেটা ভালো লাগে তিনি সেটা পড়বেন, যেটা ভালো লাগে না তিনি সেটা পড়বেন না। এটা খুব পরিষ্কার কথা। সেই পড়াশোনাটা যদি তার লেখাকে প্রভাবিত করে, তার লেখাকে যদি সমৃদ্ধ করে, খুব ভালো ব্যাপার। তার তার পড়াশোনা যদি তার লেখাকে ক্ষতি করে, সেটাকে তিনি এড়িয়ে যাবেন বলে আশা করি, সেটা যদি তিনি বুঝতে পারেন। সবসময় সব কবি সেটা বুঝতে পারেন না। এখানে মুশকিল আছে একটা, যে একজন কবি পড়াশুনো করে, যেমন আজকে অনেকবার যার কথা উঠে এলো, তিনি হচ্ছেন টি.এস. এলিয়ট। তিনি একই সঙ্গে একজন খুব বড় স্কলার। আমাদের বাংলা ভাষায় যেরকম একই সঙ্গে কবি, একই সঙ্গে একজন স্কলার হচ্ছেন বুদ্ধদেব বসু। এছাড়াও কিন্তু আরো অনেক নাম রয়েছে যারা একই সঙ্গে স্কলার, ইংরেজিতে যাকে বলে স্কলার, বাংলায় বললে শব্দটা পরিষ্কার করে বোঝানো যায় না। শব্দটার মধ্যে একটা কেমন যেন একটা ইয়ে আছে, একটু হালকা ভাবে নেওয়ার একটা প্রবণতা, কৌতুক করার, এই তুই তো পণ্ডিত, এরকম একটা হাব ভাব আছে। পণ্ডিত শব্দটার মধ্যে সেই ব্যঞ্জনাটা নেই, স্কলার শব্দটার মধ্যে যতটা আছে। তো একজন কবির, আমার কাছে যেটা মনে হয় যে পড়াশোনাটা খুব দরকার। সবচেয়ে পড়াশোনা করার দরকার হচ্ছে আমার ঠিক আগেই 50 বছর বা 100 বছর যারা কবিতা লিখেছেন, তারা কিরকম লিখেছেন এটা আমাকে কিন্তু ভালো করে জানতে হবে। এটা যদি আমি না জানি, তারা আমার লেখাটা ঠিক এগোবে না বা ঠিকঠাক হবে না। আমি জানলাম না, লিখে গেলাম, এমন ভাবে লিখে গেলাম, কিছুদিন পরে আবিষ্কার করলাম যে আমি যেরকম ভাবে লিখছিলাম সেটা তো একেবারে সুরেন্দ্রনাথ দত্তের মতো লেখা। তাহলে তার মানে আমার পড়া নেই, আমাকে পড়ে নিতে হবে। পড়ে নিয়ে তারপরে আমাকে দেখতে হবে যে আমি এইগুলোর মতো, এইসব কবিদের মতো করে আমি লিখবো না। সেই জন্য পড়াশোনাটা খুব প্রয়োজন, এক। আর দুই হচ্ছে পড়াশোনাটা কিন্তু একটা মানুষকে সবসময় সমৃদ্ধ করে। একজন কবির কিন্তু পড়াশোনার থেকেও আরো উন্নততর একটা পড়াশোনা আছে। সেই পড়াশোনাটা কি? সেই পড়াশোনাটাকে বলে উইজডম। যে পড়াশোনাটা মানুষকে একটা উইজডম দেয়। উইজডম সবসময় বই পড়ে হয় না, উইজডম জীবনকে পাঠ করতে হয়। যিনি জীবনকে পাঠ করতে জানেন, আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি খুব সহজভাবে, যে একজন মাঝি, তিনি তার নদীকে যত ভালোভাবে জানেন, নদীর জলকে তিনি যেভাবে জানেন, তার নৌকোর গতিকে তিনি যত সুন্দরভাবে জানেন, কি ধরনের প্যাসেঞ্জার তিনি, সে যতটা তিনি জানেন আর কেউ ততটাই জানে না। একজন মাঝির কথা বলছি, সেই মাঝিটা দিয়ে কিন্তু জীবনের একটা বড় অংশকে বোঝা যায়। একজন মাঝি শুধুমাত্র প্যাসেঞ্জার
আরোহী নিয়ে যান না, সেই আরোহীদের উইজডম, সেই আরোহীদের জ্ঞান, সেই আরোহীদের সভ্যতা একটা পার থেকে আর একটা পারে নিয়ে যাচ্ছেন, আবার ওপার থেকে এপারে নিয়ে আসছেন। এইভাবে তার পারাপার বছরের পর বছর চলছে। জ্ঞানের পারাপার মনে হয় আমার, যেন এক নদীর এপার থেকে ওপারে তিনি নিয়ে যাচ্ছেন হয়তো 10টা মানুষকে, 10টা লোককে। তার মধ্যে 2-3 জন মানুষ আছে, তাদের সঙ্গে কথা হচ্ছে, এ ওর সঙ্গে কথা বলছে, তাদের যে অভিজ্ঞতা বিনিময় হচ্ছে, তাদের মধ্যে যে জ্ঞান রয়েছে সেটার চর্চা হচ্ছে। সেই সমেত পুরো সমেত নৌকোটা আর একটা নদীর ওপারে নিয়ে গিয়ে পৌঁছানো হলো। আবার নদীর ওপার থেকে আরো 10 জনকে নিয়ে এপারে নিয়ে আসা হলো। এইভাবে আমার কাছে মনে হয় একজন মা যেন জ্ঞানের পারাপার করছেন, শুধুমাত্র আরোহী, শুধুমাত্র প্যাসেঞ্জার পারাপার করছেন, এটা আমার মনে হয়। তিনি যতটা মাটিকে চেনেন, তিনি কিভাবে ধানের চারা লাগাতে হয়, আকাশের দিকে তাকিয়ে বলে দিতে পারেন যে আজকে কটার সময় বা এই মেঘে বৃষ্টি হবে না, এই যে বলতে পারার ক্ষমতা, তিনি তার মাটি, তার ধান গাছ, তার ধানের চারা থেকে শুরু করে তার আকাশ, তার মেঘ, তার বৃষ্টি, তার রোদ, এই পুরো এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, সেটা তিনি একজন এগ্রিকালচার পড়াশোনা করে জেনে আসেন। আর তিনি জানছেন তার তার গন্ধ দিয়ে, তার বলা যেতে পারে দৃষ্টি দিয়ে, তার বুদ্ধি দিয়ে, তার স্পর্শ দিয়ে, তার কাছে কোনো ব্যাকরণ লাগে না, তার কাছে বই লাগে না সেই চাষি, তার জন্য তাকে ইউনিভার্সিটিতে গিয়ে এগ্রিকালচার করতে হয়নি, তিনি কিন্তু এটা জানেন। এটা হচ্ছে তার উইজডম। আমি এই উইজডমকে অনেক বেশি সম্মান করি। উইজডম যাদের আছে তারাই তো লিখবেন। এই উইজডম থাকলেই তো কবিতা লেখা যায়, না হলে তো শুধু বই পড়ে তো কবিতা লেখা যায় না। বই পড়ে যেটা হয়, সেই উইজডমকে একটা পরিচালনা করা যায়। সেই উইজডম অনেক সময় এলোমেলো পথে হয়তো চলে যেতে পারে, তখন তাকে উইজডম বলা যায় না। সেটাতে এলোমেলো পথে না যায়, তার জন্য বই আছে, তার জন্য পড়াশোনা আছে। সেই পড়াশোনার তখন কিন্তু খুব কাজে লাগে, যেটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় চ্যানেলাইজ করা। যে কোনো একটা জ্ঞানকে, যে কোনো একটা তুমি যে একটা একটা পড়াশোনা করে একটা বই পড়ে তুমি যেটা পেলে, সেটা একটা জলের মতো, জল, সেটা বন্যার জলের মতো। তোমাকে সেটা একটা খালের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। তাকে তুমি গতি দেবে, তাকে তুমি আধার দেবে, তাকে তুমি একটা ঠিক চ্যানেলের মধ্যে দিয়ে তুমি নিয়ে যাবে। তো সেটাকেই তো আমরা জ্ঞান বলবো। সুতরাং পড়াশোনার জায়গাতে যেটা আপনি বললেন, সেটার এই দুটো দিক, এই দুটো ধারা আমার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। এই তো এবার আমরা শেষ করে ফেলি। 1 ঘন্টা আজকে আলোচনা আমরা এখানেই শেষ করব। বিশেষ করে স্যারের যে আজকে গভীরভাবে আলোচনাটা হলো, আজকে আমাদের দেশ যখন পরাধীন ছিল, সেই দেশকে স্বাধীন করার জন্য সর্বপ্রথম কবি কাজী নজরুল ইসলাম পূর্ণ স্বরাজের দাবি করেছিলেন তার কবিতায়। এবং একটা কবি যে কত শক্তিশালী হতে পারে, আজকে গোটা পৃথিবী জুড়ে এবং আজকে ভারতে যেভাবে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম কবির কবিতাই একটা বড় হাতিয়ার। আমরা আমাদের ভারতকে যে কোনো অসহিষ্ণুতা, যে কোনো ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যখন কেউ কলম ধরছি, কেউ গল্প লিখছে, কেউ কবিতা লিখছে, কেউ প্রবন্ধ লিখছে, যখন একটা কবি তার কবিতার মাধ্যমে যে প্রতিবাদটা জানাচ্ছে, রাষ্ট্র তখন ভীত সন্ত্রস্ত হচ্ছে, তাকে জেলে ভরছে। আগামী দিনে আমরা আমাদের আজকের এই আলোচনা থেকে এই বার্তা দিতে চাই, আমরা আমাদের দেশ সম্প্রীতির উদার ভারত, এই ভারতকে যখন একটা অসহিষ্ণুতার পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখান থেকে আমরা কবির কাছে আহ্বান করব যে আমরা আমাদের যে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ, এই দেশকে আমরা কিভাবে রক্ষা করব, এই রক্ষার বার্তা কবির মুখ থেকে শুনেই আজকে আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্ত করব। আমি যেটা বলবো ফারুক, যে আজকে যে অনুষ্ঠান আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে
চলেছি এবং যে অনুষ্ঠান প্রায় দেশের মুখে এসে দাঁড়িয়েছে, সেই অনুষ্ঠানের আয়োজক হচ্ছে এমন একটা নাম, উদার আকাশ। সেই উদারতার কথাই তো তোমার প্রশ্নের মধ্যে রয়েছে। এবং আজকে যে আলোচনা, যে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে জীবনানন্দ দাশ হয়ে আমরা সাম্প্রতিক কাল পর্যন্ত যেখানে এলাম, এবং এই যে আমি ইউরোপের যে কবিদের কথা বললাম, তারা যেরকম ভাবে নির্মম অত্যাচারের বিরুদ্ধে যেভাবে উঠে দাঁড়িয়েলেন, সেটা একটা আমাদের কাছে স্বপ্ন, আমাদের কাছে একটা শিক্ষা। ঠিক সেরকম ভাবেই তুমি যেটা আমাদের দেশের প্রসঙ্গে বললে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার যে এই উদার আকাশটা আমাদের দরকার। আমরা তো ভারতীয় সংবিধানে পরিষ্কার ভাবে জানি যে যে আমাদের সেই ফ্রিডমটা দেওয়া হয়েছে, আমাদের সেই স্বাধীনতা আছে। আমরা সেই স্বাধীনতাটা দেব, আমাদের স্বাধীনতা। আমি আজকে একটা কবিতা লিখবো, সেটার স্বাধীনতা আমার আছে। একদম স্যার। এটা আমি কেড়ে নিতে পারি না, এটা আমরা কেড়ে নিতে পারি না। কিন্তু কেড়ে নেওয়া যদি কোনো ঘটনা ঘটে, তাহলে সারা দেশ উত্তাল হবে, সারা দেশ সেই চেতাবনী আমাদেরকে দেবে যে এটা সংবিধান বিরোধী কাজ। সুতরাং আজকে যে এইরকম ভাবে আমরা উদার আকাশের অনুষ্ঠানে আমরা এসে দাঁড়াতে পেরেছি, আমরা কথা বলতে পারছি, যে সামনে যে রবীন্দ্রনাথ এবং নজরুলের যে উদাহরণ আমরা বারবার দেখাতে পারছি, সেটা তো উদারতা, সেটা তো সংবিধানের সংবিধানকে মান্যতা দেয় আরো নতুন করে, সংবিধানকে আরো গ্লোরিফাই করে। বরঞ্চ রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের কবিতা, তারা তারা সংবিধান লেখেননি, কিন্তু তাদের যে আদর্শ, তাদের যে ভাবধারা, তাদের যে উদারতা, তাদের যে কি বলবো, তাদের যে আবার যে আমি উইজডমের কথা বলেছিলাম, যে উইজডমের যে বিচ্ছুরণ, এই সমস্ত কিছুই তো এসে কোনো না কোনো ভাবে সংবিধানে প্রবেশ করেছে। এবং সবচেয়ে বড় যে কথা তুমি বললে যে বৈচিত্র্য, প্লুরালিজম, এই প্লুরালিস্টিক যে সমাজ আমাদের, অর্থাৎ বহুমুখী সমাজ, বহু ভাষার সমাজ, বহু ধর্মের সমাজ, বহু এথনিসিটির সমাজ, এই সব নিয়ে, এই বৈচিত্র্য নিয়েই আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সংবিধান এবং আমাদের বেঁচে থাকা। সুতরাং এই জায়গাটাকে কিন্তু আমরা কোনোভাবেই কোনোদিন খর্ব করতে পারি না। এই জায়গাটাকে নিয়েই আমাদেরকে উঠে উদার আকাশের নিচে, তোমার এই যে পত্রিকার নামেই যে আজকে অনুষ্ঠান উদার আকাশ, এখানেই তার সার্থকতা যে আমরা কিন্তু সকলেই, all of us, we all have been in search of a sky that is multi-ethnic, that is multicultural, that has been allowing us to be multicultural, to be multi-ethnic, to be multi-religious. এইটা যে কনসেপ্ট, এইটা যে আমাদের যে ধারণা, এই ধারণাটাই হচ্ছে ভারতবর্ষের মাটি। এই মাটির উপরেই কিন্তু আমরা প্রতিষ্ঠিত। সেই মাটিকে কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই মাটিকেই আমাদের মাথায় নিয়ে, মাথায় ঠেকিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আজকে এখানেই শেষ নাকি? একদম ফারুক? হ্যাঁ, আজকের আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে। আমরা আমাদের পবিত্র ভূমি ভারত ভূমিকে রক্ষা করবই যে কোনো অসহিষ্ণুতার হাত থেকে। আজকের আমাদের আলোচনা এখানেই আমরা সমাপ্ত করছি। আমি কবি সুবোধ সরকার মহাশয়, অধ্যাপক আলাউদ্দিন মহাশয় এবং আমাদের টেকনিশিয়ান রাজেশ খানকে ধন্যবাদ জানাই। উদার আকাশের প্রথম আলোচনা ফেসবুক লাইভে খুব সুন্দরভাবে সমাপ্ত হচ্ছে। সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। সমস্ত দর্শক মন্ডলীকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আমিও সবাইকে নমস্কার এবং ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই। ঠিক আছে।